মণিপুরের কি খবর? চূড়ান্ত সাউন্ডটা দেখে নিতে পারেন। সাউন্ড নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার প্রেসক্রিপশন অনুষ্ঠানের আরো একটি পর্বে। আমরা আজকে কথা বলবো মৃগী রোগ ও চিকিৎসা এই সম্পর্কিত বিষয় নিয়ে। গতকাল অর্থাৎ 17 নভেম্বর জাতীয় মৃগী রোগ দিবস গেছে এবং এই দিবসের কি গুরুত্ব রয়েছে, কেন এই দিবসগুলি পালন করা হয় এই বিষয়টা নিয়ে, এবং মৃগী রোগ এর চিকিৎসা কি রয়েছে, কেন হয়, ইত্যাদি নানান বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে যিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরবেন আপনাদের সকলের পরিচিত ডক্টর আবির লাল নাথ। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরায়। ডাক্তারবাবু নিউরোলজিস্ট এবং স্ট্রোক বিশেষজ্ঞ রয়েছেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের এই হেডলাইন্স ত্রিপুরার প্রেসক্রিপশন অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেছেন। তো আজকেও আমরা অনেকগুলি কথা শুনবো, আপনারা থাকুন কিছুটা সময় আমাদের সঙ্গে। ডাক্তারবাবু, প্রথম যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, মৃগী রোগ দিবস গতকালকে গেছে, সভাপতি আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলছি। আমরা প্রায় সময় দেখতে পাই যে রাস্তাঘাটে সাধারণত এই ধরনের রোগীদের পড়ে থাকে। তো প্রথম যে বিষয়টা আপনার কাছ থেকে জানা, মৃগী বা এপিলেপসি এই বিষয়টা কি, আমরা কি বুঝবো এই রোগটা? নমস্কার, প্রথমে হেডলাইন্স ত্রিপুরাকে ধন্যবাদ এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আমাদের ডিসকাশন ইনিশিয়েট করার জন্য। এপিলেপসি জিনিসটা খুব ওয়াইড স্প্রেড আমাদের সোসাইটিতে, আর এটা এই জন্য পালন করা হয় দিনটা, কারণ এপিলেপসিটা অনেক সময় ডায়াগনোসিস হয় না। ডায়াগনোসিসটা এই জন্য হয় না কারণ পেশেন্টরা হয়তো বোঝে না জিনিসটা কি, আর বুঝলেও ডাক্তার দেখাতে চায় না সোসাইটির প্রেসারে। আর না হলে একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট আছে, যেটা এখনো আছে ত্রিপুরার মধ্যে আমাদের, যারা এরকম টাইপের যদি কোনো সিমটমস হয় মির্গির, ওঝার কাছে যায় না ঝাড়ফুঁক করায়, তো এই জিনিসটার জন্য ডায়াগনোসিসটা হয় না। তো এপিলেপসি জেনারেলি একটা ব্রেইন ডিজিজ, ব্রেইনের ডিসঅর্ডার। এটার মধ্যে আমাদের কনভালশন হয়, মেডিকেল টার্মে কনভালশন বলে। কনভালশন মানে খিচুনি, চলতি ভাষায় যেটা খিচুনি বলে, না হলে যেটাকে বলে মানে শরীর টাইট হয়ে যাওয়া। এর মধ্যে কি কি সিমটমস হয় জেনারেলি, যেটা বেসিক সিমটমস, যেগুলো এই প্রোগ্রামটা দেখলে মানুষ যেন বুঝতে পারে বেসিক সিমটমস, একটা হলো জেনারেলি হাতটা টাইট হয়ে যাওয়া, ওই টাইমটার মধ্যে চোখটা উপরে চলে যাওয়া, জিভটা টাং বাইটিং বলে, জিভটা মাঝখানে থাকা, দাঁত কিরমির 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 করা। নাহলে এরকম হতে পারে যে খালি অ্যাবসেন্ট সিজার বলে এটাকে, যে একদম আকাশের দিকে নাহলে ছাদের দিকে তাকিয়ে থাকা, ওর নাম ডাকছে ও উত্তর দিচ্ছে না, সাড়া দিচ্ছে না। এটা ব্রিফ টাইম পিরিয়ডের জন্য এটা থাকে, মোটামুটি এটা 30 সেকেন্ডের জন্য থাকলো, নাহলে 1 মিনিটের জন্য থাকলো। তো এগুলো এই জন্য বোঝা যায় না কারণ পেশেন্ট পার্টি মনে করে যে হয়তো এটা কিছুই না, তাহলে হয়তো মনে করে যে হয়তো এটা জ্বর উঠেছে এই জন্য এটা জাস্ট ওটা। নাহলে অনেক সময় বয়স্ক মানুষদের মনে করে যে এটা কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, তো এটাকে ইগনোর করে দেয়। অনেক সময় ফোকাল সিজার হয়, এক সাইডেরটা হতে পারে। তো এটা ইভালুয়েশন দরকার। ইভালুয়েশন এই জন্য দরকার কারণ এই জিনিসটা যখন হচ্ছে তখন আমাদের জানতে হবে যে ব্রেইনে কি হচ্ছে, ব্রেইনের ভিতরে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। যখন শুনতে অবাক লাগতে পারে, ব্রেইনের ভিতরে যে আমরা যে মৃগী হচ্ছে এটা অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। আমার আপনার হচ্ছেন না, নর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি? ইইজি টেস্টটা দিয়ে। আমাদের মেডিকেল কলেজে নিউরোলজি ডিপার্টমেন্টে ইইজি হয়, ইইজি দিয়ে ডায়াগনোসিস করি। এরকম যদি হয় ব্রেইনের ডিজিজ, যেহেতু এটা এমআরআই করা হয়, এরপর আমরা অ্যান্টিএপিলেপটিক শুরু করি। এই জন্য ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। তো এটা কেন হয়ে থাকে? দেখুন, রিজনস প্রচুর হতে পারে। এটা আমাদের বাচ্চাদেরও হয়, অ্যাডাল্টদেরও হয়। মোস্ট কমন বাচ্চাদের যেটা হয়, যেটা মোস্ট কমন বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, এটা ফেব্রাইল সিজার বলে। মানে জ্বর আসলো, জ্বরের জন্য জ্বরের মাত্রাটা অনেকটাই বেশি হলো, এটার জন্য ব্রেইনের, যেহেতু ওরা ডেভেলপিং ব্রেইন থাকে ওদের, এই জন্য জ্বরের মাত্রাটা বেশি হলো। তো ডেভেলপিং ব্রেইনটা কোপ আপ করতে পারলো না জ্বরের মাত্রাটা সহ্য করতে, তো এই জন্য ওরা সিজার হয়। তো ওদের ক্ষেত্রে একটা মোস্ট কমন ওষুধ ইউজ করা হয়, জেনারেলি অল পিডিয়াট্রিশিয়ানরা করে, নিউরোলজিস্টরা আমরা করি,
এটা হলো ফ্রিজিয়াম। ফ্রিজিয়াম ওষুধটা দিয়ে দেওয়া হয়, তাহলে এটাতে কন্ট্রোল থাকে। তো এটার ক্ষেত্রে আমরা এমআরআই করাই, ইইজি করাই। এটা ছাড়াও আমাদের ব্রেনের ইনফেকশন যদি হয় এটার জন্য সিজার আসতে পারে, ব্রেনের টিউমার যদি থাকে এটার জন্য সিজার হতে পারে, বড় স্ট্রোক যদি হয় এটার জন্য সিজার হতে পারে, ব্রেনের কোনো ব্লিডিং যদি হয় এটার জন্য সিজার হতে পারে। ভ্যারাইটি অফ রিজনস আছে। জেনেটিক এপিলেপসি একটা জিনিস আছে, একদম যে পরিবারের মধ্যে সিজারের জিনিসটা চলতে থাকে। তো এরকম জেনেটিক এপিলেপসির হিস্ট্রি যদি থাকে অটোমেটিক্যালি গাইনোকোলজিস্টরা জানে, বাচ্চা ডেলিভারি হওয়ার আগের থেকে জানে, পিডিয়াট্রিশিয়ানদের আগের থেকে বলা হয়। তো অটোমেটিক্যালি এগুলো ওয়ার্ক আপটা সেপারেট হয়। প্রতিটা কজ অফ এপিলেপসি সেপারেট। তো ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। তো এই জন্য যখনই এপিলেপসি হয় তাহলে সিজার হয়, ওষুধ শুরু করা হয় আর ডায়াগনোসিসটা করা হয়। কি করণীয়? বা মানে যদি আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে যেটা প্রথমে জানবো যে খিঁচুনি একবার হলো, এটা কি আমরা এপিলেপসি ধরে নেব নাকি? না, একবার যদি আপনার খিঁচুনি হয় এটাকে সিজার বলে। আচ্ছা, 2 or more than 2 times যদি সিজার হয় এটাকে এপিলেপসি বলে। কারণ এপিলেপসি একটা আপনি স্ট্যাম্প করছেন। আচ্ছা, স্ট্যাম্প করছেন মানে আপনাকে কেউকে যদি আপনি বলে, যেমন ফর এক্সাম্পল অ্যালজাইমার্স ডিজিজ, এটা একটা মানে সোসাইটির মধ্যে তো ওদেরকে একটু ডিফারেন্ট ভাবে দেখা হয়। আপনি যদি এপিলেপসি ধরি বলেন, ও কোনোদিন ড্রাইভারের জব নাও পেতে পারে, ও কোনোদিন পাইলটের জব নাও পেতে পারে, ও কোনোদিন ট্রেনের ড্রাইভারের জব নাও পেতে পারে। তো কাউকে দিলে অটোমেটিক্যালি ওইগুলোর মধ্যে এপিলেপটিক থাকলে মানে ওদেরকে দেওয়া হয় না। কারণ ও ধরুন পাইলট, ওর এপিলেপসি আছে, হঠাৎ করে যদি অন এয়ার যদি ওর এপিলেপসি অ্যাটাক আসে, ও নিজের অসুবিধা, সঙ্গে 100-200 জন মানুষের অসুবিধা। তো এপিলেপসি বলার আগে আমরা শিওর হয়ে নেই আদৌ এপিলেপসি কিনা। তাহলে এটার জন্য আমরা এমআরআই করাই, আমরা ইইজি করাই, প্লাস নিউরোলজিস্টরা আমাদের রিগোরাস ট্রেনিং এর সময় আমরা দেখি কোনটা এপিলেপসি আর কোনটা এপিলেপসি না। তো এগুলো টাইম টেকিং প্রসেস দেখে। তো এই জন্য ইম্পর্টেন্ট ডক্টর দেখানো। কারণ মানুষ যেটা ভুল করে তাহলেই ওঝার কাছে নিয়ে যায়, ফোক করায়। তো ইউ আর কিলিং দ্য টাইম। টাইমটা লস হলে বারবার সিজার হলে চান্স অফ ডেথ থাকে, চান্স অফ ব্রেন ড্যামেজ থাকে। তো সিজারটা কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। তো আপনি কন্ট্রোলটা, আমি এটা বলবো না যে কন্ট্রোলটা আমাদের মেডিকেল কলেজে আসলেই পসিবল। আপনি যেখানেই এখন গন্ডাছড়া পেশেন্ট তো আর হঠাৎ করে আসতে পারবে না। তো অ্যাটলিস্ট পিএইচসি তে গেলে ডক্টর, এমবিবিএস ডক্টর যেই থাকবে, বেসিক ওষুধ যেটা এটা শুরু করবে, এরপরে আমরা রেফার করবে জিবিতে, নাহলে মেডিকেল কলেজ টিএমসি তে। অটোমেটিক্যালি তাহলে ডায়াগনোসিসটা হবে। আপনি বারবার বলছিলেন কন্ট্রোল একটা শব্দ বলছিলেন, ইজ ইট কিউরেবল? এপিলেপসি ইজ কন্ট্রোলেবল, কিওর ডিপেন্ডস অন দ্য কজ। তো সেম আই এম কামিং টু দিস, যে কজ এর জন্য ইভালুয়েশন দরকার। তো ফর এক্সাম্পল যদি এপিলেপসি যদি হয়ে থাকে আমাদের কোন ব্রেন টিউমারের জন্য, obviously for that epilepsy obviously it may be curable. ব্রেন টিউমারটা অপারেশন হলো, এপিলেপসি আর এলো না। কিন্তু এপিলেপসি যদি জেনেটিক কজের জন্য হয়ে থাকে তাহলে ইট ইজ কন্ট্রোলেবল। এই ওষুধটাকে যেমন প্রেশার কন্ট্রোল করি, প্রেশার কোনোদিন কিওর হয় না। ডায়াবেটিস কন্ট্রোল করি, ডায়াবেটিস কোনোদিন কিওর হয় না। সেম ভাবে এপিলেপসি কন্ট্রোল করব যেন না আসে। এটা কিওর ডিফিকাল্ট, কিন্তু কজ যদি ফর এক্সাম্পল এপিলেপসি, নাহলে যদি আমার সিজার যদি কোনো ইনফেকশনের জন্য হয়, ইনফেকশন ট্রিট হয়ে গেল, ঠিক হয়ে গেল, তো এপিলেপসিও কন্ট্রোল হয়ে গেল, হয়তো আর কোনোদিন আসলোই না। কিন্তু জেনারেলি অ্যান্টি এপিলেপটিক ড্রাগস যদি আমরা শুরু করি, বাচ্চা হোক কি বয়স্ক হোক, আমাদের জেনারেলি অ্যান্টি এপিলেপটিক ড্রাগস আমরা 2 বছরের জন্য দেই। 2 বছরের, এটা বইয়ে এটাই লেখা আছে, 2 বছরের মধ্যে যদি সিজার ফ্রি পিরিয়ড থাকে, 2 বছর পরে আরেকটা ইইজি করে এরপর আমরা এটা বন্ধ করি। মানে ওষুধটা আপনারা 2 বছরের জন্য দিচ্ছেন? এটা পিডিয়াট্রিশিয়ানরাও 2 বছরের জন্যই দেয়, নিউরোসার্জনরাও 2 বছরের জন্য দেয়, মেডিসিন আমরা নিউরোলজিস্ট আমরা 2 বছরের জন্যই দিই। এর মধ্যে যদি আবার এসে পড়ে তাহলে আবার দিতে হয়। অনেক সময় পেশেন্টরা কি করে, ওষুধ মিস করে ফেলে, ওরা মনে করে কন্ট্রোল হয়ে গেছে, ধর 3 মাস হয়ে গেছে আর আসে না, মিস করলো, আবার আসলো, এগুলোকে ব্রেক থ্রু সিজার বলে, আবার আসলো, তাহলে আবার 2 বছর, ওই 3 মাসটা কিন্তু আর কাউন্ট হলো না। তো আমাদের এটাই অ্যাডভাইস যারাই এটা দেখছেন, আপনি যদি ডায়াগনোসড এপিলেপসি, যে আপনাকে পিডিয়াট্রিশিয়ান ডায়াগনোজ করেছে, মেডিসিনাল ডায়াগনোজ করেছে, নিউরোলজিস্ট ডায়াগনোজ করেছে, আপনার টাইম পিরিয়ড অবধি আপনার ওষুধ খেতেই হবে। আপনার যদি টাইম পিরিয়ডের মধ্যে ওষুধ খান, এরপরে যদি সিজার আসে ওষুধের ডোজ বাড়বে। আপনি যদি ওষুধ মিস করেন, আবার যদি সিজার আসে, তাহলে কিন্তু আবার সেই 2 বছর। তো এটা টাইম পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা ডাক্তারবাবু বলছিলেন, যেরকম আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, মানে ঠিক ওই রকম একটা নিয়ম মাফিক একটা ওষুধটা কিন্তু সেবন করতে হবে। আপনারা জানেন সব ওষুধই নিয়ম মাফিক করতে হয়, কিন্তু একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য, যেটা ডাক্তারবাবু বলছিলেন। ডাক্তারবাবু এই বিষয়টা যদি আরো একবার খোলাখুলি ভাবে বলেন, আমাদের যারা দর্শক রয়েছেন, যারা দেখছেন, তাদের হয়তো অনেকেরই কাজে আসতে পারে। তো ফার্স্ট হলো বাচ্চা যদি হয়, ওদের মধ্যে মোস্ট কমন হলো ফেব্রাইল সিজার। অসংখ্য বাচ্চা আছে ত্রিপুরাতে, আমাদের আগরতলাতে ফেব্রাইল সিজার হতেই পারে, ছোট বাচ্চাদের হয়। ফেব্রাইল সিজারে ফ্রিজিয়াম ওষুধটা দেওয়া হয়। ডাক্তাররা কি বলে দেয়, যে যখনই আপনার জ্বর উঠবে, 6 মাস পরেও জ্বর আসতে পারে, জ্বর তো আর কেউ আটকাতে পারবে না, 6 মাস পরেও জ্বর আসতে পারে। তো যখনই জ্বর আসবে আপনার, তখন আপনার বাচ্চাকে
3 দিনের জন্য ফ্রিজিয়াম দিয়ে দেবেন, এটা সবাই বলে। এটা কি আপনি বলছেন বাচ্চারা জ্বর আসার পর ফিট হয়ে যায় অনেক সময়? হ্যাঁ হ্যাঁ, এটাকে ফেব্রাইল সিজার বলে। হ্যাঁ, এটাকে ফেব্রাইল 5 বছর অবধি যেটা হয়। তো ওরা কি করে, প্রথমে খাওয়া একদিন খাওয়ায়, ফ্রিজিয়ামটা আর 2 দিন খাওয়ালো না, নাহলে ফ্রিজিয়ামটা কিনতে ভুলে গেল, নাহলে ফ্রিজিয়ামটা বাড়িতে নেই, নাহলে ভুলেই গেল কনসেপ্টটা। তো কি হলো, আবার সিজারটা আসলো। বারবার সিজার আসলে বাচ্চার ডেভেলপিং ব্রেইনের জন্য এটা ভালো না। সেকেন্ড পয়েন্ট হলো জেনেটিক এপিলেপসি যদি হয়, আপনি কোনোদিনই সিজার ওষুধ মিস করতে পারবেন না, কারণ আপনাদের জেনেটিক রোগ, পরিবারের থেকে এটা এসছে। তো এগুলোকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়। অনেক টাইপের এখন অ্যান্টি এপিলেপটিক্স বেরিয়ে গেছে, তো কন্ট্রোলটা আমরা ভালো করেই করতে পারি এখন। অনেক টাইপ, আগে ওষুধ ছিল না বেশি, এখন অনেক টাইপের ওষুধ বেরিয়েছে। তো কন্ট্রোল এগুলো খেলে হয়, এগুলো মিস করা যায় না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো আপনার জন্য যদি কোনো সিজার থাকে, আপনি যদি ডায়াগনোসড এপিলেপসি থাকেন, তাহলে আপনি কিন্তু ওষুধ জেনারেলি কন্ট্রোল জন্য হয়ে গেছে 8 মাস 9 মাস, আপনি কন্ট্রোল মনে হচ্ছে কন্ট্রোলে আছে, হয়তো এটা আপনি যদি মিস করেন আবার কিন্তু এসে পড়তে পারে, তখন ডোজটা কিন্তু বাড়াতে হবে। তো জেনারেলি এটা আমাদের শনিবার রোববারে মিসটা হয়, কারণ সারা সপ্তাহ খায়, শনিবারে ওষুধটা শেষ হলো, মনে করে যে না রোববার দিন আর কিনবো না, সোমবারে গিয়ে কিনবো, ওই রোববারটা মিস হলো, সোমবারে আবার একটা সিজারটা এলো, তখন আপনার এতদিন ধরে যে আপনি এটা কন্ট্রোল হলো, এখানে কিন্তু আর ডক্টর কাউন্ট করবে না, আবার ফ্রেশ ডোজে ওষুধ লিখবে, আবার বলবে 2 বছর। তো আপনার জন্যই লস, আপনার সুবিধার জন্যই আপনার ওই টাইম ফিক্সড পিরিয়ডে আপনি খাবেন। আর টাইমিং নিজের মতো চেঞ্জ করা, ডোজ নিজের মতো চেঞ্জ করা, এগুলো হয় আমাদের কাছে আসে। তো এগুলো কিন্তু ঠিক না, কারণ এগুলো সবগুলো ওষুধই কিডনি লিভার দিয়ে বেরোয় অ্যান্টিএপিলেপটিক্স। তো ডোজ নিজের মতো যদি আপনি চেঞ্জ করে ফেলেন, তাহলে হয়তো আপনি দেখছেন যে কন্ট্রোল হচ্ছে, কারণ এক্সট্রা ডোজ দিলে অবশ্যই কন্ট্রোল হবে, কিন্তু এটা ক্ষতি হচ্ছে কিনা এটা আপনার জানতে হবে। এটা ডক্টর হিসেবে আপনি জানবেন না, কারণ আপনি ডক্টর না, তো অটোমেটিক্যালি আপনার পেশেন্টের ক্ষতি হতে পারে অন্য দিক থেকে। কতটা ঘাতক এপিলেপসি? এপিলেপসি এজন্য ঘাতক যদি ঠিক করে এটা না বুঝে, আর যেগুলো আমাদের মিসনোমার আছে সোসাইটিতে, যে এপিলেপসির রোগ হঠাৎ করে যদি খিচুড়ি হয়, জেনারেলি মানুষরা কি করে, জেনারেলি একটা টিপিক্যাল মানুষ যে এপিলেপসি বোঝে না কি করবে, যখনই খিচুড়িটা হলো ও দেখবে হাত টাইট হয়ে গেছে, মুখ এরকম করে রয়েছে, তো অটোমেটিক্যালি ভয় পাওয়াটাই নর্মাল, কারণ ও তো ডক্টর না। ও কি করবে, এসেই প্রথমে জল খাওয়ানোর চেষ্টা করবে, ও জল খাওয়ানোর চেষ্টা করবে, সঙ্গের মানুষ লোকদেরকে ডাকবে, ওরা কি করবে, জল খাওয়ানোর চেষ্টা করবে না, কিছু খাওয়ানোর চেষ্টা করবে, ফ্যান করবে। এটাতে তুমি জল যখন খাওয়াচ্ছ, কোঅর্ডিনেটেড মুভমেন্ট লাগে এই জায়গাটাতে পেটে পাঠানোর জন্য, ও তখন টাইট হয়ে গেছে, তো গলার মাসেল গুলো টাইট, তো এই মুভমেন্ট আমরা যে ঢুক গেলে এই মুভমেন্টটা পারবে না ওই পেশেন্টটা, তো এই জলটা কোথায় যাবে, লাংসে যাবে, লাংসে গেলে এটা ইনফেকশন হবে, শ্বাসকষ্ট শুরু হবে। তো তুমি যদি এই জিনিসটা করো, অটোমেটিক্যালি তুমি পেশেন্টটাকে আরো কঠিন সিচুয়েশনে, ডক্টরের জন্য জিনিসটা কঠিন বানিয়ে ফেলছো। তো ফার্স্ট জিনিস হলো জিনিসটা এরিয়াটাকে একটু ক্লিন রাখো, ও যেন অ্যাটলিস্ট শ্বাস নিতে পারে, কিছু মুখ দিয়ে খাওয়াবে না। আর ওকে লেফট ল্যাটারাল, প্রেগন্যান্ট মহিলারা যেভাবে থাকে লেফট ল্যাটারাল, তো অনেক সময় এপিলেপসির সময় ভমিটিং হতে পারে, তো আপনি যদি সোজা শুয়ে রাখেন, ভমিটিংটা সেম এখানে আটকে যাবে, বেরোতে পারবে না, বাবা লাংসে যাবে। যদি লেফট ল্যাটারাল হ্যান্ড, ভমিটিংটা এসে বেরিয়ে যাবে, তো আপনার লাইফ রিস্ক থাকলো না। তো ফার্স্ট ইজ ভমিটিং যেন করতে পারে, যদি ভমিটিং হয় লেফট ল্যাটারাল পজিশন। সেকেন্ড ইজ মুখে যেন কিছু না খাওয়ানো, আমার সময় একদম মুখের সামনে এসে দেখে, ভিডিও করে আলটিমেটলি হেল্প কিন্তু কেউ করছে না, ভিডিও করছে। তো তখন ভিডিও না করে অ্যাটলিস্ট কেউ যদি সামনে জিনিসটা দেখছে, ওকে অটোতে তুলে অ্যাটলিস্ট পিএইচসি তে নিয়ে যাও। থার্ড হলো যেটা আমি রিকোয়েস্ট করবো, যে ঝাড়ফুঁক করিয়ে জিনিসটা হবে না, ঝাড়ফুঁক জিনিসটা বন্ধ করতে হবে। এখনো হয় ত্রিপুরাতে, এখনো গ্রামে গঞ্জে ঝাড়ফুঁক হয়, ওঝার কাছে নিয়ে যায়। তো ইউআর আরো জিনিসটা লেট করছেন আপনি, বারবার সিজার হচ্ছে, বারবার সিজার হচ্ছে, ওখানে গিয়ে লেট হলে তো বারবার সিজার হলে ব্রেনের ড্যামেজ হয়, তো এটা অ্যাভয়েড করতে হবে। এই 4-5টা জিনিস অ্যাভয়েড করতেই হবে। তাৎক্ষণিক প্রাথমিকভাবে কি কিছু করার রয়েছে? পেশেন্টরা প্রাথমিকভাবে কিছু করতে পারবে না, যারা পেশেন্ট পার্টি কিছু করতে পারবে না, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখন রিসেন্ট স্প্রে টাইপের ওষুধও বেরিয়েছে। তো আমরা, আমার প্রেসক্রিপশন আমি কি করি, ওষুধ তো যা দেওয়া দিচ্ছি এগুলো খাবে, কিন্তু হঠাৎ করে হতে পারে ওষুধ মিস হলো, নাহলে কিছু হলো, এক স্প্রে এটাকে মিডাজোলাম স্প্রে বলে, মিডাজোলাম স্প্রে এক স্প্রে দিয়ে দিলে ওই সিজারটার সময়, তখনকার জন্য সিজারটা কন্ট্রোল হয়ে গেল, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, সঙ্গে সঙ্গে আমি সবাইকে এটা বুঝিয়ে দিই, রাইট। তো যদি মিডাজোলাম স্প্রেটা আমি সবসময় যে পেশেন্টকেই বলি, যদি বয়স্ক পেশেন্ট হয়, যে আপনি এটা আপনার পকেটে রাখবেন, আপনার পরিবারের থেকে ইম্পর্টেন্ট আপনার ফ্রেন্ড জানা উচিত, কারণ আপনি পরিবারের সাথে সারাদিনের পরে এসে আপনার ফ্রেন্ড আপনার সাথে সারাদিন, তাহলে কেউ যদি স্কুলে থাকে, স্কুল বাচ্চাদের প্যারেন্টদের বলি, প্রিন্সিপালকে জানিয়ে রাখবেন যে ওর এরকম রোগ আছে, পকেটের মধ্যে একটা ওষুধ আছে, যদি কোনোদিন খিচুনি হয় আপনাকে ফোন করার আগে যেন ওষুধটা দেয়, তাই ক্লাস টিচারকে জানিয়ে রাখবেন। আরেকটা জিনিস হলো, যাদের ডায়াগনোসড এপিলেপসি,
ওদেরকে আমি সবাইকেই বলি, আমার প্রেসক্রিপশনে লেখা থাকে, ওরা যেন সুইমিং ট্রাই না করে। আপনি সুইমিং করছেন তখন সিজারটা এলো, আপনাকে কিন্তু জলের মধ্যে হঠাৎ করে কেউ বাঁচাতে পারবে না। আরেকটা হলো আপনার আমাদের ওইটা কি বলে, আরেকটা হলো সাইকেল চালানো, বাইক চালানো, গাড়ি চালানো। কেউ যদি প্রফেশন ড্রাইভার হয় তাহলে এটা অন্তত ব্যাড লাক। তো ওরা যদি সার্ভিসে থাকে ওদের মানে ছুটিতে থাকতেই হবে, কিছু করার নেই। কিন্তু ও যদি গাড়ি শিখছে আর ও ডায়াগনোসড এপিলেপসি, তাহলে গাড়ি ও কিছু শিখবে, নাহলে বাইক চালাবে, ওদেরকে আমরা না করি যে যতক্ষণ অব্দি ওই 2 বছর না হোক না, যতক্ষণ অব্দি কন্ট্রোল না হয় ততক্ষণ অব্দি কিন্তু প্রফেশন হিসাবে, নাহলে শখের জন্য চালানো। আপনার শখের জন্য আপনি চালাচ্ছেন, আপনার সিজার হয়ে গেল, আপনি একজন মানুষকে মেরে ফেললেন, তো আপনারও রিস্ক, আপনি মানুষকেও রিস্কি ফেলছেন। এই 4-5টা পয়েন্ট। আপনি 2 বছরের একটা ক্রাইটেরিয়া কথা বলছিলেন, 2 বছর কন্টিনিউ করার পর মানে না হওয়ার সম্ভাবনাটা কতটুকু? দেখুন, এগুলো ক্রাইটেরিয়া গুলো বিশাল বিশাল নিউরোলজিস্টরা লিখে গেছে। আমাদের একটা বই আছে নিউরোলজি, বাইবেল অফ নিউরোলজি বলে, ব্র্যাডলিতে লেখা আছে এটা। তো এই ক্রাইটেরিয়ায় কিন্তু নিউরোলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড ওষুধ লেখে। এরকম দেখা গেছে, কেউ এরকম 100% বলতে পারবে না যে 2 বছর পরে আসবেই না, কিন্তু এরকম দেখা গেছে 2 বছর যদি রিলিজিয়াসলি ওষুধটা পেশেন্টরা খায়, তাহলে কন্ট্রোল অনেকটাই হয়ে যায়, এরপর চান্সেস অফ আসার কমে যায়। এরপর যদি আমরা তো 2 বছর পর হঠাৎ করে কমাই না, যে ডোজটা চলছে এই ডোজটা আস্তে আস্তে কমিয়ে দেখি যে কমছে কিনা। যদি আস্তে আস্তে একটু কমালাম, সঙ্গে সঙ্গে সিজার এসে পড়লো, তাহলে বুঝলাম যে ওর ক্ষেত্রে দরকার, তো ওর ক্ষেত্রে 2 বছর তাহলে অ্যাপ্লিকেবল না। জেনারেলি 100% এর মধ্যে 95% পেশেন্টের ক্ষেত্রে একবার যখন কন্ট্রোল হয়ে যায়, 2 বছর যদি আমরা বন্ধ করে দিলে জেনারেলি এটা আসার চান্সেস অনেকটা কম থাকে। ডিফারেন্সটা কি রয়েছে এপিলেপসি এবং সিজারের মধ্যে? দেখুন, এপিলেপসি আপনি এটা আপনি অনেকটা আমার প্রফেসররা যেরকম আমাদেরকে প্রশ্ন করে এরকমই করছেন। এপিলেপসি হলো আমাদের একটা টার্ম, এটা ডায়াগনোসিস। সিজারটা হলো একটা সিচুয়েশন। সিজার অনেক কারণের জন্য হতে পারে, ঠিক আছে? তো একবার যদি সিজার আসে, আমরা এপিলেপসি টার্ম করি না, কারণ নিউরোলজিস্ট হিসেবে আমি যদি ওকে ঠাপ্পা লাগিয়ে দিই এপিলেপসি, অনেকগুলো ওর জবের ক্ষেত্রে সবাই সমস্যা হয়ে যেতে পারে। তো এপিলেপসি বলার আগে আমরা শিওর হয়ে নেই, ইইজি করে শিওর হয়ে নেই, আমরা এমআরআই করে, এরপরে আমরা কনফার্ম হই 2 বার কি সিজার এসছে কিনা, 2 বারের বেশি এসছে কিনা, এরপরে এপিলেপসি লিখি। কারণ এপিলেপসি যদি একবার বলি, আমি নিউরোলজিস্ট হিসেবে এপিলেপসি বললাম, কোন ডাক্তার নন নিউরোলজিস্ট বলবে যে আপনি এই ওষুধগুলো ওনাকে নিলে, যে কোনো নিউরোলজিস্টকে জিজ্ঞেস করে আমরা বন্ধ করবো না, এটাই নর্মাল। আমরা যদি পেটের কোনো ওইটা থাকে, আমরা নিউরোলজিস্ট আমরাও বন্ধ করি না অন্য সাবজেক্টের ওষুধ, তো কেউ বন্ধ করবে না, টাচও করবে না, বলবে না আপনি। এখন যদি কন্টাসরা পেশেন্ট, আমি শুধু একটা সিজার আসলে এপিলেপসি লিখে দিলাম, ওইখানে অনেক, যেমন ফর এক্সাম্পল এপিলেপসি লিখে দিলাম, ওর কোনো গলব্লাডার অপারেশন, অ্যানেস্থেসিয়া তো বলবে নিউরোলজিস্ট থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসো, তাহলে তোমাকে অ্যানেস্থেসিয়া, অনেক ব্যাপার আছে, মেডিকেল প্রবলেমস আছে অনেক। আমাদের সার্জারির ক্ষেত্রে এটা একটা হিন্ড্রেন্স হয়ে দাঁড়ায়, কোন একটা প্রবলেমের ক্ষেত্রে হিন্ড্রেন্স হয়ে যায়, ওর জবের মধ্যে হিন্ড্রেন্স, সোসাইটির মধ্যে হিন্ড্রেন্স হয়ে দাঁড়াবে। তো শিওর না হয়ে আমরা এটা জেনারেলি করি না। জেনারেলি এপিলেপসি মানে স্ট্যাম্প লাগাই না যে পেশেন্টের এপিলেপসি আছে। সিজার আছে, ফেব্রাইল সিজার বলে, ফেব্রাইল এপিলেপসি বলে না, কিন্তু ফেব্রাইল সিজার যতদিন পরে সিজার ক্রাইটেরিয়াতেই রাখা হয়, এপিলেপসি জেনারেলি বলা হয়। আপনি সার্জারির কথা বলছিলেন, এপিলেপসি কি শুধুই ওষুধের দ্বারা কন্ট্রোল করা যায় নাকি কোনো সার্জারি? দেখুন, হ্যাঁ, এপিলেপসি সার্জারি ইজ এ নিউয়ার টপিক, এটা নিউরোসার্জিক্যাল ব্যাপার, কিন্তু এটাকে রেজিস্ট্যান্ট এপিলেপসি বলে। রেজিস্ট্যান্ট এপিলেপসি অনেক সময় কি হয়, একটা ওষুধেই জেনারেলি 90% কন্ট্রোল হয়ে যায়, একটাতে না হলে ম্যাক্সিমাম 2টো। এরকম দেখা গেল একটা টার্ম আছে স্ট্যাটাস এপিলেপটিকাস, এটার মধ্যে কন্টিনিউয়াস আধা ঘন্টা ধরে সিজার হচ্ছে, কন্ট্রোল হচ্ছেই না। তো প্রথম বেসিক ওষুধটা দেওয়া হয়, কন্ট্রোল হলো না, এরপরে যা ক্রাইটেরিয়া আইএলই একটা আছে, ইন্টারন্যাশনাল লিগ এগেইনস্ট এপিলেপসি, ওর ক্রাইটেরিয়া লে ডাউন করেছে, সব নিউরোলজিস্ট এটা জানে। তো এই ডোজ দেওয়া হয়, না হলে নেক্সট ডোজ দেওয়া হয়, এটা ম্যাক্সিমাম ডোজ অব্দি দেওয়া হয়, এরপর না হলে নেক্সট ডোজ অব্দি দেওয়া হয়। এরকম যদি 3-4টা ওষুধ দিয়ে দিলাম, এরপরেও কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমরা নিউরোসার্জনদেরকেও ইনভলভ করি, যে নিউরোসার্জন তুমি এসে দেখো তোমার তরফ থেকে কিছু করার আছে কিনা। এমআরআই ততক্ষণে হয়ে যায়, ইইজি ততক্ষণে হয়ে যায়। অনেক সময় ইইজির মধ্যে একটা ফোকাস পাওয়া যায় যে না, এই জায়গাটার থেকে ব্রেইনের কোনো আমরা সিজারটা সমস্যাটা হচ্ছে, তো আর কন্ট্রোল ওষুধ দিয়ে হচ্ছে না, তখন এপিলেপসি সার্জারি করা হয়। কিন্তু এটা অবশ্যই বলবো, সবকিছু আমি সবসময় যেটা আমি টকশোর মধ্যে বলি, যে আমরা এটা বলবো না যে সবকিছুতে পুরাতে। এপিলেপসি সার্জারি ইজ এ চয়েস সার্জারি, সব নিউরোসার্জনরা এটা করেও না, আর করাটা ইজিও না। তো কারণ আপনি খালি শুনতে ইজি মনে হয় যে ওই জায়গাটা খালি কেটে দিলাম, বাকিটা না কাটলেও হবে, কিন্তু জেনারেলি এপিলেপসি সার্জারি করতে গেলে লোবেক্টমি করে। ব্রেইনে আছেই 4টা লোব, এর মধ্যে একটা লোব যদি কেটে ফেলে দেওয়া হয়, পেশেন্টটা তো
আপনি একটা কোয়ালিটি লাইফ দিতে চান কাউকে, এমন না যে আমি অপারেশন করে একটা ভেজিটেশনের মতো জাস্ট মাটি মানে ঘরে পড়ে রইলো, জাস্ট শ্বাস নিচ্ছে, এটা তো আমরা চাই না। তো এটা অনেক প্রস এন্ড কনস আছে, নিউরোসার্জন আমার থেকে এটা বেটার বলতে পারবে। এটা করার কি ক্ষতি, করার কি লাভ না লাভ, এটা করার আগে পেশেন্টের কনসেন্ট নেয়। অনেক সময় এরকম হতেই পারে যে এপিলেপসি হচ্ছে, কন্ট্রোল হচ্ছে না, তো অপারেশন এটা করলে এপিলেপসি কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু একদিকের উইকনেস থাকবে। আপনার এটা রাজি হতে হবে যে হ্যাঁ আমি জানি যে আমার এটার জন্য আমার কন্ট্রোল হবে এপিলেপসি সার্জারি করলে, কিন্তু আমার একদিকের স্ট্রোকের মতো উইকনেস থাকবে। এটা পেশেন্ট পার্টি অনেক সময় মনের দিক থেকে রাজি হতে চায় না যে কোনোদিন সারা জীবন পঙ্গুর মতো থাকবে, যে পেশেন্ট হাঁটতে পারছিল। তো এগুলো টাইম টেকিং প্রসেস, এগুলো এখন অনেক অ্যাডভান্সমেন্ট দরকার। বেস্ট অফ সেটআপস এর মধ্যে হয়, এইমসে হয়, শ্রীচিত্রাতে হয়, নিম্যান্সে হয়, সব জায়গাতে এগুলো হয় না। আপনি অঙ্গহানির কথা বলছিলেন, মানে তো এই এপিলেপসি হলে কি এরকম হতে পারে যে কোনো অঙ্গ কাজ করছে না? না, এপিলেপসি যখন কন্ট্রোল হয়ে যায় তখন আপনি নরমাল ইন্ডিভিজুয়ালের মতোই থাকবেন। আপনাকে দেখে মনে হবে না, আমি যদি এপিলেপসি আছে কিনা আপনি কিন্তু দেখে বুঝছেন না, থাকতেই পারে নাও থাকতে পারে, আপনার কি আছে কিনা আমি বুঝছি না, থাকতে পারে নাও থাকতে পারে। তো ডিউরিং দ্য সিজার খুব অসুবিধা হয়, তখন হাত টাইট হয়ে যায়, মুখ থেকে ফেনা বেরোয়, চোখ উপরে চলে যায়, টাং বাইটিং হয়, রিস্ক থাকে তখন, ঠিক আছে না? তো যখন কন্ট্রোল হয়ে যায় তখন পেশেন্টটা স্টেবল হয়ে যায়। কন্ট্রোল হওয়ার পরে যেহেতু ব্রেনের মধ্যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়েছে, তো অটোমেটিক্যালি ব্রেনের একটু ড্যামেজ হয়, তো একটু পেশেন্টটা ড্রাউজি হয়ে যায় ওই টাইমটা। কিন্তু এই এটাকে পোস্ট ইকটাল ড্রাউজিনেস বলে। ওই ফেজটা যদি কন্ট্রোল হয়ে যায় অটোমেটিক্যালি তখন এরপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পেশেন্ট আবার স্টেবল হয়ে যায়। এই ধরনের পেশেন্টের জীবনশৈলীটা কিরকম হওয়া উচিত? জেনারেলি এপিলেপসি পেশেন্টদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? প্রথম তো ওদেরকে ওষুধ মিস করা ওদের চলবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো ওষুধের ডোজ নিজের থেকে অ্যাডজাস্ট করা চলবে না। নাম্বার 3 হলো বাচ্চাদের ক্ষেত্রে জেনারেলি আমাদের এপিলেপসির যে ডোজটা এটা বডি ওয়েট অনুযায়ী হয়, তো বডি ওয়েটটা তো সময়ের সাথে বাড়বে, আর আমি তো ওষুধ দিয়েছিলাম ওই ডোজে, তো এভরি 3 মান্থলি এসে ডোজটা অ্যাডজাস্ট করিয়ে যেতে হবে, পিডিয়াট্রিশিয়ান হোক, নিউরোলজিস্টের কাছে হোক। কারণ ডোজটা আগে 5 ml হতো, হয়তো 6 মাস ধরে ওর ওয়েট বেড়েছে, এখন 6.5 ml দরকার, যদি 5 ml খায় তাহলে তো কম ডোজ, তাহলে আবার এপিলেপসি মানে সিজারটা হতে পারে। সেকেন্ড হলো খাওয়ার উপরে এটা বেসিক্যালি ম্যাটার করে না, ডায়াবেটিস থাইরয়েডের সাথে এটা রিলেটেড না, সুগারের সাথে এটা রিলেটেড না, প্রেশারের সাথে রিলেটেড না, কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারলে ভালো। আর জেনারেলি ওই টাইম পিরিয়ডটার মধ্যে ড্রাইভিং, সাইক্লিং আর আমাদের সুইমিং অ্যাভয়েড করলে বেটার। বিশেষ কোনো ডায়েট? কিটোজেনিক ডায়েট একটা আছে, কিটোজেনিক ডায়েট, এটা এপিলেপসির ক্ষেত্রে বলা হয়। কিন্তু কিটোজেনিক ডায়েট যদি এখন আমি একটা গন্ডা ছড়া মানুষকে বলি, এগুলো তো রিয়েলিস্টিক না। তো আমাদের কোনো স্পেশাল ডায়েট এটার জন্য হয় না, কিন্তু বেশি তেল মশলা আমরা অ্যাভয়েড করতে বলি। ডাক্তার, এতক্ষণ আমরা এপিলেপসি নিয়ে যে কথাগুলি বললাম, একটা রোগী বা রোগীর আত্মীয় স্বজন যদি শুনেন হয়তো ভয় একটা থাকতে পারে যে এ তো অনেক সমস্যা, একটু আশ্বস্ত করবেন কিভাবে? আশ্বস্ত এটা করব যে সিজারটা একটা নতুন কনসেপ্ট আছে, সিউডো সিজার, এটা বলেই দিচ্ছি যেহেতু আপনি বললেন, যে অনেক সময় এই জেনারেশনের ক্ষেত্রে আমি এটা দেখছি, কারণ আমরা রেগুলারলি দেখি, এই জন্য বলতে কোনো ক্ষতি নেই, এটা প্যারেন্টসরা দেখলে এটা বেটার। জেনারেলি এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। এখন অনেক আমাদের সময় তো মোবাইল বেশি ছিল না, আমরা যখন ছোট ছিল, এখন থেকে মোবাইল আছে, তো মোবাইলের ক্ষেত্রে তো ওরা এখন ইউটিউব দেখে, ওরা নিজেরাও বুঝে কি করা না করা, এগুলোতে ঢুকতে চাই না। তো জেনারেলি পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই, হ্যাঁ, তো পরীক্ষা দেওয়ার ইচ্ছা যদি না থাকে, আমি তো বললে হবে না, মা তো বলবেই পরীক্ষা দাও। তো ও যদি একটা ইউটিউবে দেখে হোয়াট ইজ সিজার, প্রচুর ভিডিও, তা মিমিকিং এরকম যদি করে, ও তো টেনশন, ওই দিনের জন্য পরীক্ষা দিতে হলো না, ঠিক আছে? এটাকে বলে সিউডো সিজার। এটা নিউরোলজিস্টরা, সাইকিয়াট্রিস্টরা খুব ভালো বোঝে কোনটা সিজার কোনটা সিউডো সিজার। কারণ সিউডো সিজার যদি হয় তাহলে আমরা অ্যান্টিএপিলেপটিক শুরু করবো না, এমআরআই নরমাল আসবে, ইইজি নরমাল আসবে। আমার এই যে ভিডিওটা দেখে হয়তো বাচ্চারা যদি কেউ দেখে রেগে যাবে যে আমি আজকে সত্যি কথাটা বলে দিলাম, কিন্তু সিউডো সিজারটা যদি হয় তো ওরা এরকম বলবে যে হাত এরকম করে থাকবে, কারণ মাদার তো টেনশন করবে, ফাদার তো টেনশন করে নিয়ে আসে। তো সিউডো সিজারটা যদি হয় তাহলে আপনার পেশেন্টের কিন্তু এপিলেপসি নেই, এটা আশ্বস্ত করলাম। তো নিয়ে আসতে হবে নিউরোলজিস্টের কাছে না সাইকিয়াট্রিস্টের কাছে, ইজি এমআরআই করে নরমাল। তো আমরা এটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর জন্য পাঠাই, ঠিক আছে? আরেকটা জিনিস হলো, এখন খুব রিসেন্ট চলছে পাবজি খেলতে দিল না, তো এরকম কিছু একটা করলো যেন অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, সিউডো সিজার। তো সিউডো সিজারটা খুব প্রিভ্যালেন্ট কিন্তু, আর এটা কিন্তু মানে
লোয়ার লেভেলের না, গ্রামে গঞ্জে এগুলো কিন্তু অ্যান্টিপিলেপটিক চলছে। আমাদের কাছে যখন আসে, আমাদের এজ এ নিউরোলজিস্ট কাজ থাকে যে সিউডো সিজার গুলোকে আলাদা করা সিজারের থেকে। কারণ একটা মানুষের ধরুন কোনো প্রবলেম নেই, ও তো বাচ্চা, ও তো বুঝতে পারছে না, ও বলছে এসব, তো হঠাৎ করে নিয়ে গেলে যদি এরকম করে যে কোনো মানে পিএইচসি লেভেলে নেন, ওই লেভেলে নিউরোলজিক্যালি চিন্তা করা, তো জেনারেলি এমবিবিএস রা করবে না, শুরু করে দেয়। কিন্তু আমাদের কাজ হলো আসলে আমাদের কাছে এগুলোকে রুল আউট করা। আচ্ছা, সেকেন্ড হলো এটা মনে রাখবেন যে এপিলেপসি যদি আপনার থাকেও, কারোর যদি থাকে, এটা কিন্তু অনেক অনেক রোগের থেকে ভালো রোগ, কারণ এটা কন্ট্রোল করা যায়। তো ওষুধ যদি আপনি রিলিজিয়াসলি খান তাহলে কিন্তু এটা কন্ট্রোল হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যদি সিজার যখনই হবে, আমার কাছে পেশেন্টরা যখন আসে সিজার হয়ে এসছে, আমি এটা এক্সপেক্ট করি ওদের থেকে একটা ভিডিও দেখাতে পারবেন। আমি জানি ওই সময় ভিডিও তোলার মতো সিচুয়েশন থাকে না, কিন্তু ওর যেহেতু এটা লাইফ লং রোগ, এটা তো জ্বর না 3 দিনের মধ্যে চলে গেল, তোমার লাইফ লং এই পেশেন্টটাকে ডিল করতে হবে। তোমার পেশেন্ট পার্টি হিসাবে তো মাথা ঠান্ডা রাখতে হবে। কি বলেছিলাম, আমাদের লেফট ল্যাটারালে রেখে দাও, লেফট ল্যাটারালে রেখে যদি আধা ঘন্টাও সিজার হয় তোমার পেশেন্ট মরবে না, তো লেফট ল্যাটারালে রেখে দাও তুমি। এরপর তুমি ফোন করো, কাকে ফোন করবে, তুমি যে একটা 10 সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে ফোনটা প্রেজেন্স অফ মাইন্ডটাকে একটু 10 সেকেন্ডের জন্য একটা ভিডিও করে নেওয়া যায়, স্যারের কাছে যখন যাবো স্যার তো ভিডিওটা চাইবে, তো আমার জন্য ইজি হয়। কারণ আমার কাছে যখন আপনি তখন তো স্টেবল পেশেন্ট একটা আসছে, নর্মাল পেশেন্ট, তো আমার ইমাজিন করে ওষুধটা দেওয়া ইট ইজ ডিফিকাল্ট। একটা ভিডিও যদি 10 সেকেন্ডের দেখে আমার একটা আইডিয়া হবে কি টাইপের সিজার, কারণ টাইপ অফ সিজারের উপর ডিপেন্ড করে কি টাইপের মেডিসিন। আর তা হলো মুখে কিছু না দেওয়া, মুখে কিছু না দিলে, আর তুমি যদি লেফট ল্যাটারাল পজিশনে আধা ঘন্টা পরেও যদি আমাদের অটো আসে, তোমার লাইফের কিন্তু রিস্ক। তুমি যদি ওই সময় এরকম রেখে দিয়ে চলে গেলে, বাইরে দৌড়াদৌড়ি করছো আর ওইখানে ভমিট করছে, অনেক সময় দেখা যায় ধোঁয়া দিচ্ছে, মরিচ বা কোনো কিছু এরকম, এগুলো প্রচলিত আগেরকার দিনে। দেখুন এগুলো চলে আসছে, এখন আমি ডিরেক্টলি মানে এগুলো তো করে লাভ হবে না, কিন্তু এরকম হয়তো আগেরকার দিনে ঠাকুমারা করেছে, করে হয়তো কারোর একটা আইসোলেটেড ইনসিডেন্ট, কারোর হয়তো ঠিক হয়েছে, ঠিক হয়ে গেছে, ওদের মনে হয়েছে ওটার জন্য ঠিক হয়েছে, কিন্তু এটা তো এরকম না। তো ওই আপনার ডাক্তারের কাছেই নিয়ে যেতে হবে, ডায়াগনোসিসই করতে হবে, অ্যান্টিএপিলেপটিকই খেতে হবে, এটাই নিয়ম। আরো একটা বিষয় আরেকবার আপনি শুরুতেই উচ্চারণ করেছিলেন, এই যে আমরা কুসংস্কারের বশবর্তী হই, ওঝা বদ্যি তাদের কাছে যাই, কি করা? এটা এই জন্য আমি কি বলি, আমি আমার পদ্ধতিটা বলে দিই, ভালোই হয়েছে, ভালো পয়েন্ট, এটা ভালো কোয়েশ্চেন। আমি যখন আমার পেশেন্টের এপিলেপসি হয়, আমি ওদেরকে গিয়ে বলি যে আপনার যে জিনিসটা হয়েছে, আপনি এখন এটা খেয়ে ভালো আছেন ওষুধটা, আপনি গ্রামে গিয়ে এই জিনিসগুলো ছড়ান, আপনি দায়িত্ব নিন আপনার গ্রামের, আপনার পাড়া, গ্রামও দরকার নেই, পাড়া 10 জন মানুষকে বলুন যে ওদের যদি আরো 10 জন থাকে, আরো 10 জন থাকে, এইভাবেই বোঝাতে হবে। কারণ এখনো আগরতলা শহরে এটা নেই, কিন্তু আপনি বেলোনিয়ার ভিতরে গ্রাম, আমবাসার ভিতরে গ্রাম, তাহলে গন্ডাছড়ার মধ্যে জায়গা, এগুলোর মধ্যে এখনো আছে, তো নিয়ে ওখানে, আর এগুলো মানি মেকিং সিচুয়েশন, মানি মেকিং, তো ওই সিচুয়েশন ও একদম এই অবস্থায় গিয়ে যায়, ওরা ওঝা নাহলে যাই বলে, ওরা মনে করে এটা করলে লাভ, নাহলে মনে করে জিন ধরেছে, ঝাড়ফুঁক করায়, তো এগুলো করে বেসিক্যালি আপনার লাভ হচ্ছে না, কারণ এগুলো করে মানে আপনি ডিলে করছেন ট্রিটমেন্টটা, আরো গাঢ় হয়ে যাচ্ছে, আরো বেশি করে সিজার আসছে, তো আপনি তো মনে করছেন যে ওটার জন্য হচ্ছে, আসলে তো ওটা কিছু না, শুধু আপনার পয়সা, ওই পয়সা দিয়ে আপনি ওষুধ কিনলে আপনার লাভ হবে। আচ্ছা, আর একটা বিষয়, বংশগত কিনা? এটা বংশগত, ইয়েস, জেনেটিক এপিলেপসি এটা হিউজ টপিক একটা। জেনারেলি জেনেটিক এপিলেপসি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হয়, তো জেনেটিক এপিলেপসি যদি হয়, এরকম ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, এটা জেনারেলি ডিউরিং ডেলিভারি বলে যে না আমার মার মধ্যে ছিল, পেশেন্টই বলে যে ডেলিভারি আমার মার মধ্যে ছিল, নাহলে আমার বাবার মধ্যে ছিল, নাহলে আমার ঠাকুরদার মধ্যে ছিল, ফ্যামিলির মধ্যে এটা আছে। তো প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যদি গাইনির থেকে আমাদের কাছে কল আসে, আমরা সব ওষুধ কিন্তু প্রেগনেন্ট মহিলাদের দিতে পারি না, কারণ প্রেগনেন্সির মধ্যে আমাদের এটাও চিন্তা করতে হয় যে প্রেগনেন্ট মহিলাকে তো সব দিয়ে দিতে পারে, কিন্তু আমার ওই ওষুধটার জন্য বাচ্চার ক্ষতি হচ্ছে কিনা পেটের ভিতরে, যেটা তো টেরাটোজেনিসিটি বলে এটা, কারণ অনেক ভালো ভালো ওষুধ বাচ্চার ক্ষেত্রে ঠিক নাও হতে পারে, তখন আমরা স্পেসিফিক কয়েকটা ওষুধ যেগুলো প্রেগনেন্সির মধ্যে সেফ এদেরকে দিই। আর এরকম টাইপের ডেলিভারির সময় পিডিয়াট্রিশিয়ানদেরকে গাইনোকোলজিস্টরা বলেই দেয় যে এরকম একটা জেনেটিক এপিলেপসি আছে, বাচ্চা ডেলিভারির সঙ্গে সঙ্গে সিজার হওয়ার চান্স আছে, পিডিয়াট্রিশিয়ানরা আমাদের থেকে এটা বেটার বুঝবে ওই সিচুয়েশনটা। আর আমাদের কাছে যখন এগুলো বড় হয়ে পেশেন্টরা যখন আসে 3 বছর 4 বছর 5 বছর, ওদেরকে স্পেশাল ডায়েটে রাখা হয়, এরপর স্পেশাল ওষুধ ওদের ক্ষেত্রে দেওয়া হয়, আর ওদের ক্ষেত্রে আরো রিগোরাসলি আমরা বলে দিই যে আপনি কিন্তু ওষুধটা মিস করবেন। একটা নর্মাল পেশেন্টের সিজার কন্ট্রোল করাটা যতটুকু ইজি, একটা জেনেটিক এপিলেপসি পেশেন্টের সিজার কন্ট্রোল করা ততটুকুই টাফ, তো ওদের ক্ষেত্রে অনেক সময় কন্ট্রোল হয় না। এরকম অনেক ডায়াগনোসিস এগুলো আছে, এগুলো আমরা জীবিত আমরা করেছি, ড্রাইভেট সিনড্রোম, এরপর আমাদের
ল্যান্ডোক্লেফলার সিনড্রোম, এগুলো বলে লাভ নেই, এগুলো মানুষ বুঝবে না। তো এগুলো কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করাটা একটু কঠিন হয় কিন্তু কন্ট্রোল হয়ে যায়, ওরা ঠিক করে খাওয়ালে ভালো থাকে পেশেন্ট। আমরা একদম শেষের দিকে কি পরামর্শ থাকবে? পরামর্শ এটাই থাকবে যে আপনার এপিলেপসি যদি কারোর থাকে, কাইন্ডলি আপনারা এটা নিয়ে কুসংস্কারে বিলিভ করবেন না। আপনারা আপনাদের ডাক্তার যাই ওষুধ দিচ্ছে ওষুধগুলো খাওয়াবেন। ওষুধ খাওয়ার পরেও আপনার সিজার আসতে পারে, সিজারের সময় কোনো ভয় করবেন না। আপনার ডাক্তার, নাহলে আমি বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই একটা ভিডিও বানাবেন। আমি জানি ওই সিচুয়েশনে ভিডিও বানানোটা কতটুকু কঠিন, মেন্টালি আপনি ওই সিচুয়েশনে থাকবেন না, ভিডিও অবশ্যই বানাবেন। ভিডিওটা 10 সেকেন্ডের হোক, 5 সেকেন্ডের হোক, 5 সেকেন্ড করতে কি 5টা সেকেন্ড চলে যাবে, লেফট ল্যাটারাল পজিশনে রাখবেন। তাহলে আপনার পেশেন্টের যদি কোনো ওইটাও হয়, ভমিটিংও হয়, এটা মুখ দিয়ে বেরিয়ে যাবে। এরপরে আপনি অবশ্যই ওই এরিয়াটাকে ক্লিন রাখবেন। 10 জন মানুষ ডেকে লাভ নেই, যে আপনাকে হেল্প করবে ওকেই ডাকুন, দরকার হলে অটো ড্রাইভারকেই ডাকুন, অটো ড্রাইভার আপনাকে হসপিটালে নিয়ে যাবে। হসপিটালে নিয়ে যান, ঝাড়ফুঁক করিয়ে লাভ হবে না, ওঝার কাছে নিয়ে লাভ হবে না। হসপিটালে নিয়ে গেলে এমবিবিএস ডক্টররা আর ক্যাপাবল এনাফ টু ট্রিট এ সিজার, ওরা সিজার কন্ট্রোল করে ঠিক আপনাদেরকে বড় হাসপাতালে পাঠিয়ে দেবে। আমাদের ডিপার্টমেন্টে ওপিডি আছে সোমবার শুক্রবার 12টা থেকে 4টা। আমরা রেগুলারলি এসব পেশেন্ট ট্রিট করি। আমাদের ইইজি মেশিনটা নেটাস কোম্পানির মেশিন, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের যে ডায়াগনোসিস করি ইইজি, এটা এইমসে আছে, নর্থ ইস্টে শুধু আমাদের এজিএমসি তে আছে। মানুষের জানা দরকার আমরা এগুলো করছি, ইইজি ডায়াগনোসিস করছি, এমআরআইও এখানে হয়। তো আমরা ট্রিটমেন্ট করে আমরা এই সেম জিনিসটা যেটা বলেছি প্রতিটা পেশেন্টকে আমি সেম জিনিসই বলি, সব নিউরোলজিস্টই বলে। তো এটা হলো কথা। আর ওষুধ মিস দেবেন না। শনিবার দিন যদি ওষুধ শেষ হয়ে যায়, কাইন্ডলি আপনারা ওষুধ কিনে রাখবেন। একটা স্ট্রিপ সবসময় আপনার অ্যান্টি এপিলেপটিকে থাকা উচিত বাড়িতে, যেন ইমার্জেন্সির ক্ষেত্রে যেন আপনি এটা ইউজ করতে পারেন। ওষুধ মিস দিলে কিন্তু আবার সেই ওষুধ টাইম পিরিয়ড যত বাড়বে, এটা আপনার জন্যই ক্ষতিকর। এতক্ষণ আমাদের সঙ্গে যিনি আলোচনায় ছিলেন ডাক্তার আবির লাল নাথ, নিউরোলজিস্ট ও স্ট্রোক বিশেষজ্ঞ। একদম সহজ ভাষায়, তার থেকে সহজ হয়তো আর কিছু হতে পারে না, আপনাদেরকে কিন্তু বিস্তারিতভাবে এই রোগটা সম্পর্কে জানালেন। আশা করি আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং এর মাধ্যমে একটা রোগীর জীবন কিন্তু আপনারা বাঁচাতে পারবেন। যেভাবে ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন মেনে চলুন। বলেছেন এই ততটা ঘাতক না যদি না আমরা সচেতন থাকি। তো সচেতনতাই আমাদেরকে কিন্তু একটা জীবন বাঁচাতে পারে। আমরা সচেতন থাকবো, এই প্রতিজ্ঞাটা কিন্তু নেওয়া উচিত। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এত সুন্দরভাবে সূক্ষ্মভাবে আপনি বলেছেন, হয়তো সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে যারা এতক্ষণ অনুষ্ঠান দেখেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে হেডলাইন্স ত্রিপুরা, কৃতজ্ঞতা প্রকাশ করছে ডাক্তার আবির লাল নাথের প্রতি আরো একবার। আপনারা সঙ্গে থাকুন এবং এইভাবেই আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। সকলকে নমস্কার।